21 আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে তারেক বাবর সহ সব আসামিকে খালাস। অভিযোগপত্রই অবৈধ পর্যবেক্ষণ আদালতের। সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্টে এই চার্জশিটের কোনো আইনগত ভিত্তি নাই। যে সরকারি দলকে একটা বেকায়দায় ফেলাবার জন্য তিনি এই কাজটি করেছিলেন। তারেক রহমান খালাস পাওয়ায় নয়াপল্টনে বিএনপির আনন্দ মিছিল। শিগগিরই দেশে ফিরবেন, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল বললেন নেতারা। আওয়ামী লীগের 15 বছরে 3.25 লাখ কোটি টাকা লুটপাট, অর্থনীতির শ্বেতপত্র হস্তান্তর, ঐতিহাসিক দলিল বললেন প্রধান উপদেষ্টা। ঐতিহাসিক দলিল কি বলা যায়? ঐতিহাসিক দলিল শুধু যা ঘটেছে তা না, যা ঘটে নাই তার জন্য ঐতিহাসিক দলিল। তীব্র তুষারপাতে বিপর্যস্ত নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বেশ কিছু অঙ্গরাজ্য। কোথাও কোথাও বরফ জমেছে 1 ফুটের কাছাকাছি। স্বাগত সান্ধ্যবাজারে, আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তানজিম শাফিন এবং আমি তানজিলা খান মেম। শাফিন, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 52 আসামির সবাইকে খালাস দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বিচারিক আদালতের রায় পুরোপুরি বাতিল করা হয়েছে। 2004 সালের এই হামলায় কোনো হামলাকারীকে কোনো প্রত্যক্ষদর্শী শনাক্ত করতে পারেননি বলে মন্তব্য করেছেন আদালত। একই সাথে পর্যবেক্ষণ দিয়েছেন আওয়ামী লীগ সরকারের দেয়া শেষবারের অভিযোগপত্র অবৈধ ছিল। এ নিয়ে বিস্তারিত জানাবেন জাহিদ হাসান। 2004 সালের 21 আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সন্ত্রাস বিরোধী জনসভার আয়োজন করে আওয়ামী লীগ। ওই জনসভায় তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার বক্তব্য চলাকালে গ্রেনেড হামলা করা হয়। গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেত্রী আইবি রহমান সহ 24 জন নিহত হন। আহত হন আওয়ামী লীগের 3 শতাধিক নেতাকর্মী। এ ঘটনায় তখন মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা দায়ের করা হয়, তবে তদন্তে কোনো অগ্রগতি হয়নি। 2007 সালে প্রথম একটি অভিযোগপত্র দাখিল করা হয়। পরে 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে আরও একটি তদন্ত শুরু করে। তখন হুজি নেতা মুফতি হান্নানের জবানবন্দিতে নতুন করে অভিযোগপত্র দাখিল করা হয়। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 52 জনকে আসামি করা হয়। 2018 সালের 10 অক্টোবর দ্রুত বিচার ট্রাইব্যুনাল সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, ডিজিএফআইয়ের ডিজি রেজ্জাকুল হায়দার সহ 19 জনকে মৃত্যুদণ্ডের রায় দেন। আর তারেক রহমান সহ 19 জনকে দেয়া হয় যাবজ্জীবন সাজা। 6 বছর পর আপিলের রায়ে রোববার বিচারপতি একে মাসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ সব আসামিদের খালাস দিয়ে বিচারিক আদালতের রায় বাতিল করে দেন। ঘটনার সঙ্গে আসামিদের কোনো ধরনের সম্পৃক্ততা পায়নি উচ্চ আদালত। পরে আসামিপক্ষের আইনজীবীরা জানান, প্রকৃত অপরাধী না খুঁজে আওয়ামী লীগ রাজনৈতিক ফায়দা নিয়েছে। হাইকোর্ট ডিভিশনে যেই বেঞ্চে এই মামলাটা আজকে নিষ্পত্তি হলো, আমরা কৃতজ্ঞ। আমরা অত্যন্ত আন্তরিকভাবে কোর্টকে আমরা সাধুবাদ জানাই যে আমরা ন্যায় বিচার পেয়েছি। কারণ হলো দুটা দিক, সাক্ষ্য এবং আইন, এই কোনো দিক থেকে এই মামলা প্রমাণিত হয়নি। এবং মাননীয় আদালত আজকে তার রায়ে যেটা উল্লেখ করেছেন সেটা হলো যে এই মামলার যে কনফেশনাল স্টেটমেন্ট, এই কনফেশনাল স্টেটমেন্টের উপর ভিত্তি করে অন্য আসামিকে সাজা দেওয়া যায় না। আইনে আছে আমলে গ্রহণ করবে হলো সব ম্যাজিস্ট্রেট আদালত। এখন দেখা গেছে আমলি আদালত আমলে না গ্রহণ করে যা বিচারিক আদালত আমলে গ্রহণ করেছে। হাইকোর্ট ডিভিশন বলেছেন এইটা বাংলাদেশের সকল সিদ্ধান্তের আলোকে অবৈধ হয়েছে এবং এই জন্য এই ট্রায়ালটাকে ইল্লিগ্যাল, অবৈধ ঘোষণা করেছেন। জিয়া পরিবার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যাবজ্জীবন দণ্ড দিয়ে রাজনৈতিকভাবে বিতর্কিত করা হয়েছে, তবে তিনি আপিল না করেও খালাসের সুযোগ পেয়েছেন। এই মামলা রাজনৈতিক হীন উদ্দেশ্যে মামলাটা দায়ের থেকে ট্রায়াল পর্যন্ত করেছে
শেখ হাসিনা ওয়াজেদের ডিকটেটে আমরা এও বলেছিলাম জনাব তারেক রহমান সাহেব কোনো অবস্থাতেই এই মামলায় কোনো সময়েই সংশ্লিষ্ট ছিলেন না। আসামির পরিবারের সদস্যরা হাইকোর্টের রায়ে সন্তুষ্ট। আব্বুকে ভুলভাবে ধরা হয়েছে নামের জন্য। আমার আব্বুর নাম আর আমার দাদুর নাম আরেকটা আসামির নাম আর তার বাবার নামের সাথে মিল রয়েছে। দীর্ঘদিন পরে হাইকোর্টে আপিল করার পরে আমাদের বিজ্ঞ আইনজীবী আমরা সহায়তায় দেশের পট পরিবর্তনে আমরা ন্যায় বিচার পেলাম। মামলাটি সম্পূর্ণ মিথ্যা ছিল, ভিত্তিহীন ছিল এবং আমরা ন্যায় বিচার পেয়েছি। 2004 সালে গ্রেনেড হামলার সময় হামলাকারীদের কেউ দেখেননি, কাউকে চিনতেও পারেননি বলে রায়ে মন্তব্য করেন উচ্চ আদালত। আওয়ামী লীগ সরকারের দেয়া শেষবারের অভিযোগপত্র ছিল অবৈধ। সব দিক বিবেচনা করে বিচারিক আদালতের পুরো রায় বাতিল করে দেন হাইকোর্ট। জাহিদ হাসান, এখন, ঢাকা। এদিকে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ শীর্ষ নেতারা খালাস পাওয়ায় রাজধানীতে আনন্দ মিছিল করেছে বিএনপি। মিথ্যা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ফাঁসানো হয়েছিল জানিয়ে দলটির নেতারা বলছেন পরিকল্পিতভাবে এই হামলার দায় বিএনপির উপর চাপিয়েছিল আওয়ামী লীগ। শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন বলে আশা করেন তারা। বিস্তারিত জানাচ্ছে থাকছে প্রতিবেদনে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতারা মুক্তি পেলেন। এই খবরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হন। বিকেল 4টায় বিজয় মিছিল শুরু করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। যেদিন এই দেশে শেখ হাসিনার পতন হবে, যেদিন এই দেশে ন্যায় বিচার থাকবে, যেদিন এই দেশে বিচার বিভাগ স্বাধীন হবে, যেদিন এই দেশে বাকশালী একদলীয় দুর্বিনীত দুঃশাসনের পতন হবে, সেই দিন ন্যায় বিচারের আদালতে তারেক রহমান দোষী প্রমাণ করা যাবে না। আজকে সেটাই প্রমাণিত হলো। বিকেলে জিয়ার মাজারে শ্রদ্ধা জানাতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন। এ সময় তিনি জানান শীঘ্রই তারেক রহমান দেশে ফিরবেন। আদালত থেকে কিন্তু প্রায় সকল মামলায় খারিজ হচ্ছে, সবগুলো এখনো হয়নি, এখনো বেশ কয়েকটা বাকি আছে। কাজেই আমরা আশাবাদী যে কোনো সময়, যত দ্রুততার সময় আমরা খুবই আশাবাদী উনি বাংলাদেশে ফেরত আসবে। এর আগে সকালে আলাদা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন 21 আগস্ট গ্রেনেড হামলা বিদেশি শক্তির দ্বারা পরিকল্পিত ছিল। আওয়ামী লীগ পরিকল্পিতভাবে এই হামলার দায় বিএনপির উপর চাপিয়েছিল। একটা বিদেশি শক্তি এই অপকর্মটা করে দেশ নেতৃত্ব খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক আজকের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান ওনাকে ফাঁসাতে চেয়েছিল। এবং ফাঁসাতে চেয়েছিল না, শুধু একটা ভুল মিথ্যা মামলা তৈরি করে সাজানো একটি গল্প তৈরি করে সেই গল্পের উপরে ভিত্তি করে তাকে সাজাও দিয়ে দিয়েছিল। রায়ের পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন তারেক রহমানের বিরুদ্ধে সব মামলাই করা হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যে। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। শেখ হাসিনার শাসনামলে দুর্নীতি, লুণ্ঠন এবং পরিসংখ্যানগত কারচুপি হয়েছে যে আতঙ্কিত হবার মতো। প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া অর্থনৈতিক শ্বেতপত্রে বলা হয় বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 7 লাখ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে, যার 40% অর্থ লুটপাট হয়েছে। শ্বেতপত্রকে প্রধান উপদেষ্টা ঐতিহাসিক দলিল হিসেবে উল্লেখ করেছেন। হাসিব বিল্লার প্রতিবেদনে বিস্তারিত। নতুন ও পুরনো মিলিয়ে প্রতি বছর গড়ে 1000-এর বেশি প্রকল্প বাস্তবায়নে অর্থ ব্যয় করে সরকার। বিগত 15 বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির মাধ্যমে খরচ করা হয় প্রায় 7,20,000 কোটি টাকা। রাজনৈতিক চাঁদাবাজি, ঘুষ এবং বাড়তি খরচ দেখিয়ে প্রায় 40% বা 3.25 লাখ কোটি লুটপাট করে আওয়ামী লীগের নেতাকর্মী ও সুবিধাভোগীরা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর অর্থনীতির চিত্র তুলে ধরতে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে এমন চিত্র উঠে আসে। দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্যরা প্রতিবেদন জমা দেয়, যেখানে 30টি অধ্যায়ে তুলে ধরা হয় দুর্নীতির বর্ণনা ও অনিয়মের ফিরিস্তি। 29টি প্রকল্পের মধ্যে 7টি বড় প্রকল্প পরীক্ষা করে দেখা যায় প্রতিটিতে 10,000 কোটি টাকার বেশি ব্যয় হয়েছে। এছাড়া বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ করা $30 বিলিয়ন থেকে কমপক্ষে
$3 বিলিয়ন মার্কিন দুর্নীতি হয়েছে বলে মনে করেন কমিটির সদস্যরা। আমরা 7টা প্রকল্প দেখেছি, এটা থেকে অন্যগুলো সম্বন্ধে একটা ধারণা করা যায়। এই 7টা প্রকল্পে আমরা দেখেছি 1,14,000 কোটি টাকার মতো বিনিয়োগ হওয়ার কথা, এটা শেষ পর্যন্ত দাঁড়িয়েছে 1,95,000 কোটি টাকায়, অর্থাৎ প্রায় 70% মতো এটা বিনিয়োগ পেয়েছে। শেষ পর্যন্ত তারা বড় বড় প্রকল্প, যেগুলো প্রকল্প দ্রুত বিদ্যুৎ যে উদ্দেশ্যটা ছিল সেটা ছিল যে 3 মাসের মতো আমার বিদ্যুৎ দরকার, টেন্ডার করতে সময় লাগবে, আমি করে দেবো। যেই প্রকল্প করতে 1 বছর সময় লাগে সেটার জন্য তারা এই দ্রুত আইন ব্যবহার করে প্রতিটা বড় বড় প্রকল্প, বিশাল বিশাল হাজার হাজার কোটি টাকা প্রকল্প এই আনসলিসিটেড পাওয়ার মধ্যে দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগ সরকারের আমলে প্রতি বছর দেশ থেকে গড়ে $16 বিলিয়ন পাচার হয়েছে। অর্থ পাচারকারীদের বিচারের সুপারিশ করেন কমিটির সদস্যরা। 10-15 বছরে যেটা দেখেছি সেটা হচ্ছে প্রায় 7 লক্ষ কোটি টাকার এডিপি এক্সপেন্ডিচারের হাইয়েস্ট 40% দুর্নীতির অংশ, এবং এতে রাফলি আমাদের হিসাবে 14 থেকে 24 বিলিয়ন ডলার। স্থানীয় সরকারের সাথে সাথে সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটি তৈরি করে কিভাবে আমরা সামাজিক নিরাপত্তাকে কিভাবে দায় ও দরদের সামাজিক নিরাপত্তা করতে পারি, সেটা নিয়ে আমার মনে হয় ইনোভেশনসের অত্যন্ত প্রয়োজন আছে। সরকারের কোনো হস্তক্ষেপ ছাড়াই কমিটি স্বাধীনভাবে কাজ করেছে জানিয়ে কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বিগত শাসনামলে ক্রোনি পুঁজিবাদ অলিগার্ক শ্রেণীর জন্ম হয়েছে, যারা নীতি প্রণয়ন ও নিয়ন্ত্রণ করেছে। এখানে একটি কেন্দ্রায়িত স্বৈরাচারী সরকারের কাঠামো গড়ে উঠেছিল, যেটার সাথে যুক্ত হয়েছিলেন রাজনীতিবিদদের সাথে কিছু, একই সাথে আমাদের যারা আমলা আছেন তাদের একটা অংশ এবং ব্যবসায়ীদের একটা অংশ। এই ত্রিমুখী একটি সংশ্লেষ বাংলাদেশের অগ্রযাত্রাকে অনেক ক্ষেত্রে বন্ধ করে দিয়েছে, সংস্কারের পথকে আটকে দিয়েছে। যুগান্তকারী কাজের জন্য কমিটিকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের পড়ানো উচিত। এটা তো ঐতিহাসিক দলিল, কি বলার জন্য, এটা তো ঐতিহাসিক দলিল, শুধু যা ঘটেছে তা না, যা ঘটে নাই তার জন্য ঐতিহাসিক দলিল, যা হয় নাই সেই জন্য এটা প্রতি স্তরে আমাদের পাঠ্য হওয়া উচিত। এটা শিক্ষা ব্যবস্থায় সকল স্তরে, কলেজ বিশ্ববিদ্যালয় স্তরে সকল বিষয়ের পাঠ্যকে দরকার, জিনিসটা শুধু বোঝার জন্য। এমন নাজুক অর্থনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণের উপায় নিয়ে পরামর্শ দেওয়া হয় 400 পৃষ্ঠার প্রতিবেদনে। এদিকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। যেই টাকাগুলো বাইরে চলে গেছে, এটা আমাদের গভর্নমেন্টের একটা অন্যতম কমিটমেন্ট। এই টাকা কিভাবে যেভাবে হোক আমরা এটা ফেরত আনার চেষ্টা করব, এবং সেই অনুযায়ী এই 10 তারিখের থেকে 10ই ডিসেম্বরের থেকেই আপনি দেখবেন যে আমরা অনেকগুলো কাজ শুরু হয়ে যাচ্ছে। অনেকের সাথে আমরা ইন্টারন্যাশনাল যারা প্রতিষ্ঠান এগুলো নিয়ে কাজ করে তাদের সাথে আমাদের অনেক ধরনের বৈঠক হচ্ছে, কথা হবে। অর্থ চুরির বিচার করার উপরও জোর দেন প্রেস সচিব। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গণতান্ত্রিক জবাবদিহিতার ক্ষেত্রে অর্থ গবেষণা সংস্থা সিপিডির ভূমিকা গুরুত্বপূর্ণ। তারা ছাত্র গণঅভ্যুত্থানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সিপিডির 30তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহাখালীর ব্র্যাক সেন্টারে ভার্চুয়ালি যুক্ত হন ডক্টর ইউনূস। বলেন, স্রোতের বিপরীতে দাঁড়িয়ে সিপিডি সবসময় কথা বলেছে, এই সময়েও সিপিডির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সিউল আহমেদের প্রতিবেদন। 90 দশকের শুরুতে বাংলাদেশের রাজনীতি যখন উত্তাল, স্বৈরশাসক এরশাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহানের হাত ধরে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির যাত্রা শুরু। সকল মতের মানুষ মুক্ত আলোচনার জন্য এই প্ল্যাটফর্ম ব্যবহার করা শুরু করে। দেশের অন্যতম সব থিঙ্ক ট্যাঙ্কাররা একে একে যুক্ত হতে থাকেন সিপিডিতে। সিপিডির এই মুক্ত আলোচনায় অংশ নেন রাজনীতিবিদ, সাবেক আমলা, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা। পলিটিক্সের বাইরে একটা ভিন্ন পরিবেশে, একটা পলিটিক্যাল মাইন্ডসেটের বাইরে গিয়ে যে একটা নতুন ভাবনা, নতুন চিন্তা, আকাঙ্ক্ষা, নানা ধরনের মতে একটা রিফ্লেকশন যেখানে হয়। সো আই থিঙ্ক সিপিডি হ্যাজ ভেরি সাকসেসফুলি ক্রিয়েটেড। আমি এক ধরনের
বলতে পারেন যে ফ্যাসিস্ট সাইকোলজির মধ্যে বাস করে আমি তাকে চূর্ণ বিচূর্ণ করে নতুনের দিকে আসছি। আমি পাওয়ার শিফট করেছি, আমি প্রাতিষ্ঠানিক মানে পরিস্থিতি বদলিয়েছি, আমি যেই প্রতিষ্ঠানগুলোকে ভিত্তি করে আমাকে শোষণ করা নিষ্পেষণ করা হতো সেই প্রতিষ্ঠানগুলোর ক্ষমতা এখন আমি এসেছি। আমি কি সেই পুরনো অভ্যাস ত্যাগ করছি? নতুন বাংলাদেশ মানেটা কি, কেমন, কি হতে যাচ্ছে, কি হবে আমরা তো বুঝতে পারি না। এটা তো একটা কিছু হলেও কিছু একটা চিত্র তো আমাদের সামনে থাকতে হবে। সেখানে সিপিডির ভূমিকা পালন করুক, আমরা সিপিডির সঙ্গে থাকবো। সিপিডির বোর্ড অফ ট্রাস্টিতে আছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক ভিডিও বার্তায় তিনি বলেন, স্রোতের বিপরীতে দাঁড়িয়ে প্রতিকূল পরিবেশে কাজ করেছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। আর বর্তমান পরিস্থিতিতে সিপিডিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সিপিডি সবসময় স্রোতের বিপরীতে দাঁড়িয়ে স্বাধীনভাবে চিন্তা করেছে এবং দেশের স্বার্থে নীতি নির্ধারকদেরকে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার চেষ্টা করেছে। দেশের সাধারণ মানুষের সামগ্রিক অবস্থার পরিবর্তন এবং দারিদ্র্য দূরীকরণের জন্য যে চেষ্টা আমি সারা জীবন ধরে করেছি, সিপিডির কাজে সবসময় আমি তার প্রতিফলন দেখেছি। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশের জুলাই আগস্ট বিপ্লব নিয়ে অপপ্রচার ছড়ানোর চেষ্টা করছে। The media, particularly in India, had been very unhappy, I would say, with the revolution that has taken place. But now it has turned into in a sort of organized propaganda, not only in India but all over the world, to prove that Bangladesh is going to become some sort of a state where the minorities are oppressed. এছাড়াও আলোচনায় গত 15 বছরে আওয়ামী লীগের বিভিন্ন দুর্নীতির কথাও তুলে ধরেন বক্তারা। সিউল আহমেদ, এখন, ঢাকা। জলবায়ুর পরিবর্তনের প্রভাবে শীতকালেও ডেঙ্গুর প্রকোপ দেখা যাচ্ছে, ফলে বছর জুড়ে ডেঙ্গুর দাপটে বাড়ছে প্রাণহানি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে শনিবার সকাল 8টা থেকে রোববার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 6 জনের এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 882 জন। এ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন 90,000-এর বেশি রোগী। অক্টোবর মাস পর্যালোচনায় দেখা যায় ডেঙ্গুতে 30,879 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে আর মৃত্যু হয়েছে 135 জনের। অন্যদিকে নভেম্বরে 29,652 জন রোগী ভর্তি হয়েছে, মৃত্যু হয়েছে 170 জনের, যা চলতি বছরের সর্বোচ্চ। ডেঙ্গু রোগীরা দেরিতে চিকিৎসকের কাছে যাওয়ায় বাড়ছে প্রাণহানি। এছাড়া ডেঙ্গুর জন্য কোনো অ্যান্টিভাইরাল ড্রাগ না থাকায় শীতেও সম্ভব হচ্ছে না ডেঙ্গু নিয়ন্ত্রণ। এজন্য সচেতনতার উপরে জোর দিচ্ছেন চিকিৎসকরা। পাশাপাশি টেকসই পরিকল্পনার তাগিদ বিশেষজ্ঞদের। এডিস মশার কারণে শুধু ডেঙ্গু নয়, জিকা ভাইরাস এবং চিকুনগুনিয়া বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, দেশের এই ক্রান্তিকালে সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে, সবাই মিলে কাজ করলে এর থেকে উত্তরণ ঘটবে। ঢাকা সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের সংবর্ধনা ও সেনাবাহিনীর শান্তিকালীন পদক বিতরণ অনুষ্ঠানে একথা বলেন সেনাপ্রধানের। সময় বীরত্বপূর্ণ অবদানের জন্য 28 জন সেনা সদস্যকে পদক পরিয়ে দেওয়া হয়। গালিব ইবনে রিয়াজের প্রতিবেদন। শুরু হয়েছে বিজয়ের মাস। রক্তঝরা ৭১-এ যাদের তাজা রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীনতা, তাদের সম্মানে ছিল ঢাকা সেনানিবাসে সংবর্ধনা ও পদক বিতরণের আয়োজন। আয়োজনের শুরুতেই সেনাপ্রধান নিজে আসন ছেড়ে আমন্ত্রিত বীর সেনা মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। এ সময় 2023-24 অর্থ বছরে বিভিন্ন বীরত্বপূর্ণ কাজে স্বীকৃতিস্বরূপ 28 সেনা সদস্যকে পদক পরিয়ে দেন সেনাবাহিনী প্রধান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান বলেন, দেশের এই ক্রান্তিকালে সেনাবাহিনী পাশে দাঁড়িয়েছে, সবাই মিলে কাজ করলে সুন্দর ভবিষ্যৎ গড়া সম্ভব। দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে, দেশ এবং জাতি এই সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ। দিনরাত সেনার সদস্যরা পরিশ্রম করে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে। সামনে আরও সময় আছে, একটু ডিফিকাল্ট সময় পার করতে হবে আমাদের।
এবং আমরা যেন দেশ এবং জাতিকে একটা ভালো জায়গায়, একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি, সেজন্য আমাদের জন্য দোয়া করবেন। দেশের স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের অবদানকে চিরস্মরণীয় করে রাখতে প্রতি বছর সেনা সদর এই সংবর্ধনা অনুষ্ঠান করে থাকে। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। সরকারি সেবা নিয়ে দেশের মানুষ সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়েদ চৌধুরী। সচিবালয় কমিশনের 12তম সভা শেষে সাংবাদিকদের তিনি আরও জানান, সবচেয়ে বেশি অনিয়মের চিত্র পাওয়া গেছে ভূমি ও রেজিস্ট্রি অফিসে। সারা দেশ থেকে জনমানুষের মতামত নিয়ে ডিসেম্বরের মধ্যেই প্রস্তাবনা জমা দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন। রেজিস্ট্রি অফিস সম্পর্কে খুবই বাজে ধারণা, এবং রেজিস্ট্রি অফিসের করাপশনটা এমন লেভেল, কোনো অভিযোগ নাই, কারণ শেয়ারিংটা ইজ সো সাইন্টিফিক, কারো কোনো অভিযোগ নেই, সবাই দিয়ে যাচ্ছে। জনপ্রশাসন না বলে জনসেবা বলা যায় কিনা? এই জেলা প্রশাসক তো ব্রিটিশ আমলের সৃষ্টি। পাবলিক যেহেতু জানতে চায়, অল্টারনেটিভ আমরা সাজেশন দিব, গভর্নমেন্ট যেটা নেয়। পাবলিক হিয়ারিং গুলো করছে, সেখানে মানুষ বিভিন্ন ধরনের সমস্যা বলছে, তো এটা তো ক্যাটাগরাইজ করে এই মুহূর্তে বলা সম্ভব না। একটা সাধারণ প্রশ্নের উত্তর লোকে দিয়েছে, আপনি সন্তুষ্ট কিনা, তো অনেক ব্যাপক সংখ্যক লোক বলছে সন্তুষ্ট না। তো সন্তুষ্ট না, তো এটা বুঝাই যাচ্ছে, নাইলে তো সরকার পরিবর্তন হতো না দেশে। সন্তুষ্ট না বললেই তো এই কমিশন হয়েছে। আমাদের আসলে যেহেতু অনেক ব্যাপক, সেই জন্য আমাদের একটু সময় লাগছে। 3 মাস সময়ে এটা করা খুব কঠিন, তবু আমরা চেষ্টা করব সরকারের নির্দেশ মতো 3 মাসের মধ্যে এটা করতে আর কি। দীর্ঘ প্রতীক্ষার পর কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গেছে পর্যটকবাহী জাহাজ। বঙ্গোপসাগর হয়ে দ্বীপে পৌঁছাতে সময় লাগবে প্রায় 6 ঘন্টা। এখনো পর্যন্ত এই রুটে 3টি জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। নিষিদ্ধ করা হয়েছে পলিথিন ব্যাগ ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের পণ্য পরিবহন। মন্তোষ বেদজ্ঞর প্রতিবেদন থাকছে বিস্তারিত। দীর্ঘ অপেক্ষার পর কক্সবাজার থেকে ছুটবে সেন্ট মার্টিনগামী জাহাজ এমভি বারোয়াউলিয়া। তাই তো পর্যটকদের চোখে মুখে উচ্ছ্বাস। রোববার সকাল থেকেই ভিড় করেন বিআইডব্লিউটি ঘাটে। সকাল 10টার দিকে 653 জন যাত্রী নিয়ে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটি ঘাট থেকে যাত্রা শুরু করে জাহাজটি। এর মধ্য দিয়ে 6 ঘন্টায় সেন্ট মার্টিন পৌঁছতে পারবেন যাত্রীরা। দীর্ঘদিন পর এই রুটে জাহাজ চালু হওয়ায় স্বস্তি ফিরেছে পর্যটকদের মাঝে। গতকালকে যখন শুনছি, সাথে সাথে টিকিট কেটে ফেলছি, খুব ভালো লাগতেছে। ভেবেছিলাম অনেক কঠিন হবে, বাট আসলে ওরকম কিছুই না। আসলাম, তারা টিকিট চেক করলো, ট্রাভেল পাসটা দেখলো, ইজি প্রসেস। এর এক্সপেরিয়েন্সটা অন্যরকম। লং টাইম পরে হচ্ছে আমাদের শিপ ওপেন হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, মন্ত্রণালয় থেকে 5টি জাহাজের অনুমতি দেওয়া হলেও রোববার শুধু একটি জাহাজ ছাড়া হয়। সোমবার সকাল থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে 3টি জাহাজ। এখানে নাব্যতা সংকটের কারণে আমরা কিন্তু ইনানি জেটিতে চলে গিয়েছি। গত কিছুদিন আগে যে ঘূর্ণিঝড় হয়েছে, এই ঘূর্ণিঝড়ে কিন্তু ইনানি জেটি খুব বেশি ক্ষতিগ্রস্ত হওয়াতে আমরা এখান থেকে এখন অপারেশন চালু করতে পারছি না। খুব শীঘ্রই আমরা চালু করার পক্ষে আছি। জেলা প্রশাসন বলছে, সেন্ট মার্টিন যেতে হলে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের তৈরি করা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে ট্রাভেল পাস নিতে হবে। জাহাজে পলিথিন ব্যাগ ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের পণ্য পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে কমিটি কঠোর থাকবে বলেও জানান জেলা প্রশাসক। পর্যটকদের জন্য তারা যাতে সেন্ট মার্টিনে কোনো রকম প্লাস্টিক ব্যবহার করতে না হয়, সেজন্য আমরা পাটের ব্যাগ তাদেরকে বিনামূল্যে জাহাজে সরবরাহ করব। পর্যটকরা সেন্ট মার্টিনে যাবেন, পর্যটনের যে সম্ভার উপভোগ করবেন, এবং পাশাপাশি আমাদের যে অর্থনৈতিক সমৃদ্ধি হবে। প্রতি বছর সাধারণত অক্টোবর থেকে মার্চ পর্যন্ত 6 মাস জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়। তবে অক্টোবর পর্যটন মৌসুম শুরু হলেও মিয়ানমারের অস্থিরতার জের সহ নানা প্রশাসনিক জটিলতায় বন্ধ থাকে জাহাজ চলাচল। এখন কক্সবাজার। চট্টগ্রাম অর্থ ঋণ আদালতে এস আলম গ্রুপের বিরুদ্ধে 1964 কোটি টাকার ঋণ খেলাপি মামলা করেছে জনতা ব্যাংক। আদালত মামলা গ্রহণ করে গ্রুপটির মালিকানায় থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও আল আরাফা ইসলামী ব্যাংকের প্রায় 7,43,00,000 শেয়ার হস্তান্তরের নির্দেশনা দিয়েছেন। সকালে চট্টগ্রাম অর্থ ঋণ আদালতের বিচারক মুজাহিদুল রহমানের আদালতে মামলাটি দায়ের করা হয় বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম। মামলায় এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ ও তার স্ত্রী ফারজানা পারভিন সহ 10 জনকে আসামি করা হয়। জনতা ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে ব্যাংকটির জীবন বীমা শাখা থেকে এস আলম গ্রুপের মোট ঋণের পরিমাণ 8,216 কোটি টাকা, যা এ শাখার মোট ঋণের 90%। এবারে দেশের বাইরের খবর। তীব্র তুষার ঝড়ের কবলে নিউ ইয়র্ক ও পেনসিলভেনিয়া সহ যুক্তরাষ্ট্রের
বেশ কয়েকটি অঙ্গরাজ্য। কোথাও কোথাও 10 ইঞ্চির উপরে তুষার জমা পড়ায় বিঘ্নিত হচ্ছে যান চলাচল। বিপাকে পড়েছেন শীতের আগাম ছুটি কাটাতে বের হওয়া পর্যটক ও স্থানীয়রা। ক্ষয়ক্ষতি ও দুর্ঘটনা এড়াতে বাসিন্দাদের দূরে কোথাও ভ্রমণে অনুৎসাহিত করছে স্থানীয় প্রশাসন। বিস্তারিত জানাবেন তৌহিদুর রহমান। নজিরবিহীন তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের ওয়েস্ট কার্থেস ও ডানকার্ক সহ বেশ কিছু এলাকা। শনিবার রাতভর তীব্র তুষারপাত ও তুষারঝড়ে কোথাও কোথাও 10 ইঞ্চির উপরে বরফ জমার খবর পাওয়া গেছে। এতে তুষারঝড়ের কবলে থাকা অঙ্গরাজ্যটির জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। নিউ ইয়র্ক ছাড়াও ঝড়ের গতিতে আছড়ে পড়া তুষারপাতে ধুঁকছে উইসকনসিন, মিশিগান, ওহাইও ও পেনসিলভেনিয়ার বেশ কিছু অংশ। ভারী তুষারে রাস্তাঘাট ঢাকা পড়ায় বিঘ্নিত হচ্ছে যান চলাচল। বিপাকে পড়েছেন শীতের আগাম ছুটি কাটাতে বের হওয়া পর্যটক ও স্থানীয়রা। গেল শুক্রবার থেকে টানা তুষারপাতের কবলে থাকায় সবচেয়ে বেশি বিপাকে পেনসিলভেনিয়ার মানুষ। এই অবস্থায় তুষারঝড়ের কবলে থাকা সব অঙ্গরাজ্যের বাসিন্দাদেরই দূরে কোথাও ভ্রমণে অনুৎসাহিত করেছে স্থানীয় প্রশাসন। দেশটির আবহাওয়া দপ্তর বলছে, প্রতি বছর শীতের ঠান্ডা বাতাস গ্রেট লেকের উপর দিয়ে প্রবাহিত হতে শুরু করায় ভারী তুষারপাত হয়, যা লেক এফেক্ট স্নো নামে পরিচিত। এর প্রভাবে ঝরতে থাকা তুষারে ক্ষয়ক্ষতি এড়াতে রোববার পর্যন্ত উইসকনসিন, মিশিগান, ওহাইও ও নিউ ইয়র্কে শীতকালীন আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। শুধু পেনসিলভেনিয়ায় আগামী মঙ্গলবার পর্যন্ত জারি থাকবে শীতকালীন আবহাওয়া সতর্কতা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। আসাদ বিরোধী বিদ্রোহীদের অভিযানের জেরে আলেপ্পো শহর থেকে সাময়িকভাবে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সিরিয়া সরকার। এরই মধ্যে শহরটির বেশিরভাগ এলাকা দখলে নিয়েছে বিদ্রোহীরা। এর আগে শনিবার সিরীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গেল কয়েকদিনে নতুন করে সাংগঠনিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে নতুন সদস্য নিয়োগ দিয়েছে বিদ্রোহী সশস্ত্র সংগঠনগুলো। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য বলছে, গেল বুধবার থেকে সেনাবাহিনী ও বিদ্রোহীদের পাল্টা হামলায় নিহতদের সংখ্যা 300 ছাড়িয়েছে। এর মধ্যে অন্তত 20 জন বেসামরিক নাগরিক ছিলেন বলে দাবি করছে স্থানীয় গণমাধ্যম। 2020 সালে বাশার আল আসাদ প্রশাসনের সাথে সমঝোতার ভিত্তিতে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হলেও দেশটির উত্তর পশ্চিমে ইদলিব শহর ও এর আশেপাশের এলাকার আধিপত্য ধরে রেখেছিল বিদ্রোহীরা। এবারে খেলার খবর। জমকালো আয়োজনের মধ্য দিয়ে উন্মোচন হলো আসন্ন বিপিএল এর মাস্কট ডানা 36। বিসিবির তারুণ্যের উৎসব অনুষ্ঠানে ক্রীড়াঙ্গনের নানা পরিকল্পনাও তুলে ধরা হয়। বিপিএল আয়োজন নিয়ে নতুন চ্যালেঞ্জের কথা জানিয়েছেন বিসিবি সভাপতি। এসকে শাওনের প্রতিবেদন। এবারের বিপিএলে যে ভিন্নতা থাকবে সে বার্তা আগেই দিয়ে রেখেছিল বিসিবি। সেটার আনুষ্ঠানিকতাই যেন শুরু হলো রোববার থেকে। প্রথমবারের মতো উন্মোচিত হলো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মাস্কট, সঙ্গে বিপিএল এর থিম সং। জুলাই বিপ্লবে ত্যাগীদের উৎসর্গ করতে বিসিবি আর ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মিলিত উদ্যোগ এটি। মাস্কট উন্মোচনের আগে জুলাই অনির্বাণ নামে একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়, যেখানে তুলে ধরা হয় শহীদ আবু সাইদ মুগ্ধদের দেশের প্রতি ভালোবাসার গল্প। তারুণ্যের উৎসব অনুষ্ঠানে ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। অভিনব এ উদ্যোগের কথা বর্ণনা করতে গিয়ে বিপিএল আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টার অবদান তুলে ধরলেন ক্রীড়া উপদেষ্টা। এই আয়োজন সফল করতে সরাসরি সম্পৃক্ত থাকায় অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। তারুণ্যের উৎসব সারা দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে খেলাধুলা সহ নানা রকম অ্যাক্টিভিটিজের মাধ্যমে। বিপিএলকে ঘিরে আয়োজন হলেও ক্রীড়াঙ্গনের নানা পরিকল্পনার কথা তুলে ধরেছেন ক্রীড়া সংশ্লিষ্টরা, যেখানে ক্রিকেট ছাড়া অন্যান্য খেলাও গুরুত্ব পেয়েছে। বিভিন্ন ফেডারেশনগুলো রয়েছে, মাঠ প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন সহ সকলে আমাদের সঙ্গে সম্পৃক্ত থাকবে। এখানে ব্যাডমিন্টন, ভলিবল, সাঁতার, 6 ফুটবল, কাবাডি, টি10, ক্রিকেট জড়িত থাকবে। আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। জানালেন এবারের বিপিএল আয়োজন নিয়ে চ্যালেঞ্জের কথা। বাট এটা কতটুকু সাকসেসফুল হবে এটা কিন্তু শেষ হলেই বুঝে যাবে। বাট আমি অত্যন্ত আশাবাদী যে যেই আমরা উদ্যোগটা নিয়েছি উইথ দ্য হেল্প অফ চিফ অ্যাডভাইজার, তার সাথে যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং এলজিআইডির উপদেষ্টা, এটা আমাদের মনে হয় যে ইটস এ গুড স্টার্ট। লেটস সি কতটুকু যেতে পারি আমরা এই প্রোগ্রাম নিয়ে। 23, 25 ও 27 ডিসেম্বর মিরপুর, চট্টগ্রাম ও সিলেটের 3টি ভেন্যুতে উদ্বোধন হবে বিপিএল এর। আসর শুরু 30 ডিসেম্বর আর পর্দা নামবে 7 ফেব্রুয়ারি। এসকে শাওন, এখন ঢাকা।
জাতীয় দলের হয়ে সাকিব আল হাসানের খেলা না খেলার প্রশ্নে এবার মুখ খুলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। শর্ত পূরণ হলেই এই অলরাউন্ডারকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যাবে বলে মনে করেন তিনি। বিস্তারিত জানাবেন রেদওয়ান শাওন। দেশের ক্রিকেটে বেজে গেছে বিপিএল এর নতুন আসরের দামামা। রোববার রাজধানীর 5 তারকা হোটেলে উন্মোচিত হয়েছে নতুন আসরের মাস্কট ও থিম সং। দেশে যখন চলছে এত আয়োজন, তখন সব ছেড়ে দূর দেশেই 22 গজে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান। রাজনৈতিক পালা বদলে দেশের হয়ে ক্রিকেট খেলাটাই যেন অসাধ্য সাধনের পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে এই অলরাউন্ডারের। দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দাপিয়ে বেড়ালেও নিরাপত্তা ইস্যুতে ঘরের মাঠে খেলা হয়নি সাউথ আফ্রিকা সিরিজ। আন্তর্জাতিক সিরিজ তো দূরের কথা, নিজ দেশে সব থেকে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল এর 11তম আসরে কি দেখা যাবে সাকিবকে? এমন প্রশ্নে কিছুটা বিরক্তি প্রকাশ বিসিবি সভাপতির। যে কারণে সে আসতে পারছে না, এটা কিন্তু আসলে ক্রিকেট বোর্ড এটার সাথে কোনোভাবে সম্পৃক্ত না। সেটার অ্যান্সার করা আমার জন্য খুব ইজি না আর কি। সো এটা দেখতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কোর্ট আছে, যারা আছেন তারা যেখানে আছেন তাদেরই এটা ব্যাপারটা মীমাংসা করতে হবে। ক্যারিবীয় দ্বীপে ওয়েস্ট ইন্ডিজ টেস্টেও নিজেকে সরিয়ে রাখেন এই অলরাউন্ডার। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে সাকিবের দলে ফেরা নিয়ে আবারও শুরু হয়েছে আলোচনা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই সিরিজই হতে পারে টাইগার অলরাউন্ডারের প্রস্তুতির মঞ্চ। যদিও গুঞ্জন ছিল দলে ফিরতে বেশ কিছু শর্ত দিয়েছেন সাকিব। বিপিএল এর মাস্কট উন্মোচন অনুষ্ঠানে সভাপতির কথায় যেন সেই গুঞ্জনই সত্যি হলো। আমাদের লিস্টে আছে, আমরা আশা করি জোর একটা মানে সে যেভাবে চাচ্ছে বা এটা কিছু যদি সমাধান হয় তাহলে ডেফিনেটলি স্টিল আমি মনে করি সাকিব এখনো ক্ষমতা রাখে খেলার ন্যাশনাল টিমে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আরও একবার লাল সবুজ জার্সি গায়ে মাঠ মাতাতে পারবেন তো সাকিব আল হাসান? মিস্টার 75 এর ভক্তদের তাকিয়ে থাকতে হবে উপর মহলের সিদ্ধান্তের দিকে। রেদওয়ান শাওন, এখন। শেষ করব শান্তবাজার, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে তারেক, বাবর সহ সব আসামিকে খালাস। অভিযোগপত্রই অবৈধ, পর্যবেক্ষণ আদালতের। সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্টে এই চার্জশিটের কোনো আইনগত ভিত্তি নাই। যে সরকারি দলকে একটা বেকায়দায় ফেলাবার জন্য তিনি এই কাজটি করেছিলেন। তারেক রহমান খালাস পাওয়ায় নয়াপল্টনে বিএনপির আনন্দ মিছিল। শিগগিরই দেশে ফিরবেন, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল বললেন নেতারা। আওয়ামী লীগের 15 বছরে 3.25 লাখ কোটি টাকা লুটপাট, অর্থনীতির শ্বেতপত্র হস্তান্তর। ঐতিহাসিক দলিল বললেন প্রধান উপদেষ্টা। ঐতিহাসিক দলিল কি বলার জন্য, যেটা তো ঐতিহাসিক দলিল শুধু যা ঘটেছে তা না, যা ঘটে নাই তার জন্য ঐতিহাসিক দলিল। তীব্র তুষারপাতে বিপর্যস্ত নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বেশ কিছু অঙ্গরাজ্য। কোথাও কোথাও বরফ জমেছে 1 ফুটের কাছাকাছি। শেষ করছি শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। আর যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekon, আর ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।